আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অত্যন্ত আশাবাদী যে সামনে উইন্টার সিজনকে কেন্দ্র করে তোমরা অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলতরিত অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছে আমি এমডি সাইদুর রহমান, লেকচারার পিজি ডিপার্টমেন্ট। চলতরিত অধ্যায়ের প্রথম পর্বে আজকে আমি তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের কারণ ও দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেখানে আমি অত্যন্ত নাটকীয়তার সাথে তড়িৎ প্রবাহের কারণ ও দিক বিশ্লেষণ করব এবং অত্যন্ত সহজ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মূল আলোচনা শুরু করা যাক। তোমরা স্থির তড়িৎ অধ্যায়ে তড়িৎ সম্পর্কে মোটামুটি জেনেছো, আমি পিছন থেকে একটু টেনে আলোচনা করছি। তড়িৎ কি তোমরা সবাই জানো যে স্থির বা গতিশীল আধানের প্রভাবকে তড়িৎ বলা হয়। স্থির বা গতিশীল আধানের প্রভাবকে তড়িৎ বলা হয়। আর সেজন্যই তড়িৎ দুই প্রকারের, এক স্থির তড়িৎ, দুই নম্বর চলতড়িৎ। স্থির তড়িৎ মানে হচ্ছে স্থির আধানের প্রভাব, এবং স্থির আধানের প্রভাব কি তোমরা জানো যে চার্জ যখন কোনো বস্তুতে স্থির থাকে তখন তার চতুর্দিকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় এবং ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার সামর্থ্য লাভ করে। ওকে, আর চলতড়িৎ কি, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন আধান সঞ্চালিত হয় তখন তারও একটা প্রভাব থাকে। সেই প্রভাব কি? সেই প্রভাব অবশ্য বিভিন্ন রকমের হয়। যেমন কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন আধান সঞ্চালিত হয় তখন তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তখন তাপ উৎপন্ন হয়, ওই পরিবাহীর চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তড়িৎ যখন কোনো দ্রবণের মধ্য দিয়ে সঞ্চালিত হয় তখন ওই দ্রবণের দ্রবসমূহ আয়নে বিশ্লিষ্ট হয়, যাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি জানো। ওকে, তাহলে চলতড়িৎ কাকে বলা হয়? গতিশীল আধানের প্রভাবকে চলতড়িৎ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে স্থির তড়িৎ, স্থির আধানের প্রভাব মানে স্থির তড়িৎ সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। এই অধ্যায়ে আমরা চলতড়িৎ অর্থাৎ গতিশীল আধানের প্রভাব সম্পর্কে জানব। তাহলে চলতড়িৎ কাকে বলা হয়? গতিশীল আধানের প্রভাবকে চলতড়িৎ বলা হয়। এই অধ্যায়ের প্রথম টপিকস হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলা হয়? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ সঞ্চালিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ সঞ্চালিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। এখানে তোমরা দেখো একটা চিত্রে একটা পরিবাহী দেখতে পাচ্ছ যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, এবি একটা পরিবাহী, এই পরিবাহীটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, এবং দেখো এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এই পরিবাহীটির মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান সঞ্চালিত হবে, চার্জ সঞ্চালিত হবে, তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। মনে করি এই পরিবাহীর মধ্য দিয়ে স্মল টি সময়ে ক্যাপিটাল কিউ পরিমাণ আধান সঞ্চালিত হয়, তাহলে টি সময়ে সঞ্চালিত আধানের পরিমাণ ক্যাপিটাল কিউ, সুতরাং একক সময়ে সঞ্চালিত আধানের পরিমাণ কিউ বাই টি। এই যে একক সময়ে সঞ্চালিত আধানের পরিমাণ কিউ বাই টি, এটা কি বলে? তড়িৎ প্রবাহ মাত্রা আই। তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু কিউ বাই টি। এখান থেকে অবশ্য লেখা যায় কিউ সমান আই টি। ওকে ফাইন, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কি? কিউ বাই টি। ওকে, এটাই তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা, ডেফিনিশন। ওকে, এখান থেকে আমরা কিন্তু এককটাও পেয়ে যাই। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, যাকে এম্পিয়ার বলা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা একটা মৌলিক রাশি এবং এর একক হচ্ছে এম্পিয়ার। আর এম্পিয়ার কাকে বলে? এম্পিয়ার, যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা একটা মৌলিক রাশি, সুতরাং এর সংজ্ঞাটাও তোমরা মৌলিক সংজ্ঞা দিবে। যেমন মৌলিক সংজ্ঞা তড়িৎ প্রবাহ মাত্রার মানে প্রবাহ মাত্রার একক এম্পিয়ারের সংজ্ঞা কি? অসীম দৈর্ঘ্য এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি পরিবাহীকে পরস্পর হতে 1 মিটার দূরে, অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের অর্থাৎ অনেক লম্বা এবং অনেক চিকন, অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি পরিবাহীকে পরস্পর হতে 1 মিটার দূরে পরস্পরের সমান্তরালে স্থাপন করলে এদের পরস্পরের একক দৈর্ঘ্যে পরস্পরের মধ্য দিয়ে যেই সমান মানের তড়িৎ প্রবাহের কারণে পরস্পরের একক দৈর্ঘ্যে 2 × 10⁻⁻7 নিউটন বল প্রয়োগ করে তাকে 1 এম্পিয়ার বলা হয়। পরস্পরের প্রতি একক দৈর্ঘ্যে মানে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে
2 × 10⁻⁷ নিউটন বল প্রয়োগ করবে। যেই প্রবাহ মাত্রার ধরুন এই বলটা প্রয়োগ করবে সেই প্রবাহ মাত্রা কি বলা হয়? 1 অ্যাম্পিয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রবাহ মাত্রা সম্পর্কে জানলাম। এবারে আমরা জানবো কেন কিভাবে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ওকে, যেমন আমরা জানি যে পানি কেন এক জায়গা থেকে একদিক থেকে অন্যদিকে সঞ্চালিত হয়, প্রবাহিত হয়? কারণ কি? কারণ পানির উচ্চতা লেভেল। এখানে দেখো, মনে করো এখানে একটা কন্টেইনার আছে, একটা পাত্র আছে যাতে এ পানি পূর্ণ আছে, এবং পাশে আরেকটি কন্টেইনার দেখতে পাচ্ছ, এখানেও এই কন্টেইনারে পানি আছে, কিন্তু দুই কন্টেইনারের পানির উচ্চতা লেভেল ভিন্ন। এখন যদি এই দুইটাকে একটা রাবার নল দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাহলে পানি প্রবাহিত হবে কোন দিক থেকে কোন দিকে? বেশি উচ্চতা লেভেল থেকে কম উচ্চতা লেভেলের দিকে পানি সঞ্চালিত হবে। তাতে ওই পেশে যদি পাত্রে পানির পরিমাণ বেশিও থাকে, তবুও এই দিক থেকে ওই দিকে, ঠিক আছে, এই দিক থেকে ওই দিকে পানি সঞ্চালিত হবে। তাহলে পানির প্রবাহ কার উপর নির্ভর করে? পানি পৃষ্ঠের উচ্চতা লেভেলের পার্থক্যের উপরে, ঠিক আছে। অনুরূপভাবে বায়ু কেন প্রবাহিত হয়? বায়ু চাপের ভিন্নতার কারণে। বায়ু সবসময় কি বেশি চাপ অঞ্চল থেকে কম চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তারপরে তাপ কেন সঞ্চালিত হয়? তাপ সঞ্চালিত হয় তাপমাত্রার পার্থক্যের কারণে। বেশি তাপমাত্রা অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে সঞ্চালিত হয়। এভাবে তড়িৎ প্রবাহ যেই রাশিটি দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় বিভব পার্থক্য। অর্থাৎ বিভব পার্থক্যের কারণে তো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এই পরিবাহীটির দেখো, এখানে একটা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করার কারণেই কিন্তু তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। কোনো পরিবাহীর দুই প্রান্তে যখন এরকম বিভব পার্থক্য থাকে, তখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তড়িৎ প্রবাহিত হয়। সেটা কিভাবে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি, ঠিক আছে। এখানে তোমরা একটা গোলক দেখতে পাচ্ছ, এটার নাম এ। একটা গোলক দেখতে পাচ্ছ এ। এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে R1, এবং এনিহাউ এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এই গোলকটাকে ধনাত্মক চার্জে চার্জিত করা হয়েছে। ইলেকট্রন কেড়ে নেওয়ার ফলে এই গোলকটি কি ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। তোমরা স্থির তড়িৎ অধ্যায়ের প্রথম পর্বেই দেখেছো যে কোনো বস্তুকে কিভাবে চার্জিত করা হয়, সেই লেকচারটি তোমরা দেখে আসবে, তাহলে বুঝতে পারবে যে বিভিন্নভাবে চার্জিত করা যায়। এনিহাউ এই গোলকটাকে চার্জিত করা হয়েছে, অর্থাৎ এর থেকে কিছু পরিমাণ ইলেকট্রন কেড়ে নেওয়া হয়েছে। তো মনে করো এই গোলকটিকে Q1 পরিমাণ ধনাত্মক চার্জে চার্জিত করা হয়েছে। এই গোলকটিকে ধনাত্মক চার্জে চার্জিত করেছে, এখন ধনাত্মক চার্জের পরিমাণ হচ্ছে Q1। ওকে, তাহলে এই গোলকটি কিন্তু একটা বিভব লাভ করেছে। কিভাবে? এটা তোমরা কিন্তু তুমি নির্ণয় করতে পারো, শিখে গেছো অলরেডি স্থির তড়িৎ অধ্যায়ে। এই গোলকের বিভব হবে V = K Q1/R1, কারণ এই গোলকে চার্জের পরিমাণ Q1 এবং এর ব্যাসার্ধ হচ্ছে R1। ওকে, এবারে দেখো ওই পাশে দেখো আরেকটা গোলক আছে, B গোলক, এর ব্যাসার্ধ হচ্ছে R2, এবং এনিহাউ ওই গোলকে কিছু পরিমাণ ইলেকট্রন দেওয়া হয়েছে, অর্থাৎ ওই গোলকটিকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হয়েছে। তো মনে করো ওখানে ঋণাত্মক চার্জের পরিমাণ Q2। ওকে, তাহলে ওই গোলকটি কি ঋণাত্মক চার্জে চার্জিত করার কারণে ওই গোলকটি কিন্তু ঋণাত্মক বিভব লাভ করেছে। সেই বিভবের পরিমাণও তুমি নির্ণয় করতে পারো, VB = K Q2/R2, কারণ ওই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 এবং চার্জের পরিমাণ Q2। তাহলে দেখো এই গোলকটি ধনাত্মক চার্জে চার্জিত করার কারণে, এই গোলকটিকে ধনাত্মক চার্জে চার্জিত করার কারণে এটি ধনাত্মক বিভব বা উচ্চ বিভব লাভ করেছে, আর বি গোলকটিকে ঋণাত্মক চার্জে চার্জিত করার কারণে এটি ঋণাত্মক বিভব বা নিম্ন বিভব লাভ করেছে। এবার যদি এই দুটি গোলককে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে কি হবে? এখানে যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন কম আছে, পজিটিভ চার্জ বেশি আছে, আর ওই পাশে যেহেতু ইলেকট্রনের আধিক্য আছে, অর্থাৎ ওই ইলেকট্রন বেশি আছে, সুতরাং এই পরিবাহী দ্বারা যুক্ত করার কারণে বি গোলক থেকে এই গোলকের দিকে ইলেকট্রনের সঞ্চালন শুরু হয়ে যাবে, অর্থাৎ বি গোলক থেকে এই গোলকে ইলেকট্রন আসতে শুরু হবে। এটাই হলো তড়িৎ প্রবাহ। এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, চার্জ সঞ্চালিত হচ্ছে, এর কারণেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। এই পরিবাহীটির যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ সঞ্চালিত হবে তাকেই বলে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহের কারণ কি?
এই যে বিভব পার্থক্য, এবং বিভব কি, বিভব পার্থক্য কি সেটা আমরা স্থির তড়িৎ থেকে কিন্তু স্থির তড়িতের সাথে তুলনা করে আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট, সেটা হচ্ছে যে স্থির তড়িৎ থেকে কিভাবে চলৎ তড়িতের সৃষ্টি হয়, স্থির তড়িৎ থেকে কিভাবে চলৎ তড়িতের সৃষ্টি হয়। অর্থাৎ এই আধানই যদি ওই গোলকের ভিতরে স্থির থাকতো তাহলে সেটা স্থির তড়িৎ, আর সে যখন সঞ্চালিত হতে শুরু করেছে এখন হয়েছে কি চলৎ তড়িৎ। ঠিক আছে, ওকে ভাই, তাহলে তড়িৎ কেন প্রবাহিত হয়, কিভাবে হয় সেটা আমরা এখানে দেখলাম। এবারে আসো সংক্ষেপে আলোচনা করব তড়িৎ প্রবাহের দিক নিয়ে, তড়িৎ প্রবাহের দিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো পরিবাহীর দুই প্রান্তে যখন বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, ঋণাত্মক বিভব থেকে ধনাত্মক বিভবের দিকে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন সঞ্চালিত হয়, আর এর ফলেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। কিন্তু গাণিতিক জটিলতা পরিহার কল্পে, ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ সহজ করার জন্য ধরা হয় যে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সঞ্চালিত হয়, অর্থাৎ ইলেকট্রন যেদিকে সঞ্চালিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহ ধরা হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এটা কেন ধরা হয়েছে? এখানে বিষয়টা কিন্তু পিকুলিয়ার, ঠিক না, আজব লাগে যে ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো, আর তড়িৎ প্রবাহ হিসাব করা হয় তার বিপরীত দিকে। বিষয়টা আজব না? অনেকটাই আজব, কিন্তু আরেকটু আলোচনা করলে বিষয়টা সহজ হয়ে যাবে, আজব আর থাকবে না। ঠিক আছে, খেয়াল করো, ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় আমরা ধরে নিতে পারি যে ধনাত্মক চার্জ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। যদিও ধনাত্মক চার্জ প্রবাহিত হয় না, কারণ ধনাত্মক চার্জ বহন করে প্রোটন, ধনাত্মক চার্জ বহন করে কে? প্রোটন, আর প্রোটন থাকে নিউক্লিয়াসে, প্রোটন তো নিউক্লিয়াস থেকে বের হয় না, ঠিক না? তাহলে প্রোটন প্রবাহিত হয় না বা ধনাত্মক চার্জ প্রবাহিত হয় না, কিন্তু ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় আমরা ধরে নিতে পারি, কল্পনা করতে পারি যে পজিটিভ চার্জ বা প্রোটন তার বিপরীত দিকে সঞ্চারিত হয়, আর এই পজিটিভ চার্জের বা ধনাত্মক চার্জের প্রবাহের দিকেই তড়িৎ প্রবাহ হিসাব করা হয়। কেন? এটা জটিলতা পরিহার করবে। ঠিক আছে, কারণ আমরা জটিলতাটা কি, আমরা জানি যে সব কিছুই বেশি থেকে কমের দিকে প্রবাহিত হয়। মানুষের টাকা ছাড়া, মানুষের টাকা বাদে বাকি সব কিছুই বেশি থেকে কমের দিকে প্রবাহিত হয়। যেমন পানি বেশি উচ্চতা লেভেল থেকে কম উচ্চতা লেভেলের দিকে, বায়ু বেশি চাপ অঞ্চল থেকে কম চাপ অঞ্চলের দিকে, তাপ বেশি তাপমাত্রা অঞ্চল থেকে কম তাপমাত্রা অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে সবকিছুই কি বেশি থেকে, প্রকৃতির সবকিছুই বেশি থেকে কমের দিকে সঞ্চালিত হয়। আর গাণিতিক হিসাব নিকাশ মানে ম্যাথমেটিক্স আবিষ্কারও করা হয়েছে সেভাবে, গাণিতিক হিসাব নিকাশও সেভাবেই করা হয়েছে। কিন্তু এখানে যদি আমরা ধরে নেই যে তড়িৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, তার মানে বিষয়টা উল্টো হয়ে গেল না, যে তড়িৎ কম থেকে বেশির দিকে প্রবাহিত হয়। এই জটিলতাটা পরিহার কল্পে ধরা হয় যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। কিন্তু তবুও আজব থেকেই যায়, ঠিক না? কেন ধরবো? কারণ ইলেকট্রন প্রবাহের ফলেই তো তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তাহলে কেন ধরবো? এটা একটা তোমাদের সুন্দর একটা নাটকের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা স্ক্রিনে খেয়াল করো, তোমরা এখানে স্ক্রিনে দেখো, কিছু চেয়ার আছে, কিছু চেয়ারে কিছু স্টুডেন্ট বসে হয়তো আড্ডা দিচ্ছে, এরা আমার স্টুডেন্ট, তোমাদের ক্লাসমেট, ঠিক আছে? কিন্তু চেয়ারগুলো দুটি গ্রুপে বিভক্ত করা আছে। দেখো, এই পাশে আছে 4টি চেয়ার, ওই পাশে আছে 4টি চেয়ার। তুমি লক্ষ্য করলে দেখবে এই পাশের 4টি চেয়ারে 3জন স্টুডেন্ট বসা আছে, 3জন ছাত্র বসা, একটা চেয়ার খালি। ওই পাশের চেয়ারগুলো দেখো, ওই পাশের চেয়ার 3টে খালি, একটা চেয়ার একটা স্টুডেন্ট বসে আছে, একটা ছাত্র বসে আছে। আমরা বোঝার সুবিধার্থে ধরে নেই প্রত্যেকটা চেয়ারকে একটা প্রোটন হিসেবে কল্পনা করি, প্রত্যেকটা চেয়ারকে একটা প্রোটন হিসেবে বিবেচনা করি, আর প্রত্যেকটা ছাত্রকে একটা ইলেকট্রন হিসেবে বিবেচনা করি, ঠিক আছে? তো তুমি বাম দিকে তাকালে দেখবে 3টি চেয়ারে 3জন ছাত্র বসা আছে, তার মানে কি 3টি প্রোটন 3টি ইলেকট্রন দ্বারা নিষ্ক্রিয় আছে, একটা প্রোটনের আধিক্য আছে, একটা প্রোটন বেশি আছে, অধিক আছে। বা ডান পাশে তাকালে দেখবে ওপাশে একটা চেয়ারে একটা ছাত্র বসা আছে, তার মানে একটা প্রোটন একটা ইলেকট্রন দ্বারা নিষ্ক্রিয় আছে, 3টা চেয়ার খালি আছে, মানে কি 3টা প্রোটনের আধিক্য আছে। ওই পাশে কিন্তু 3টে প্রোটনের আধিক্য, ওই পাশে একটা প্রোটনের আধিক্য। এবারে খেয়াল করো, গরমের কারণে হোক, গ্যাদারিং এর কারণে হোক,
এই পাশ থেকে যদি একটা ইলেকট্রন, একটা স্টুডেন্ট ওপাশে চলে যায়, একটা ছাত্র ওপাশে চলে যায়, একটা ছাত্র ওপাশে যাও, হ্যাঁ এই যে চলে গেল। এবারে দেখো এখন কি হচ্ছে ঘটনাটা, দেখো এই পাশে একটা খালি চেয়ার ছিল, এই পাশে হয়ে গেছে দুইটা খালি চেয়ার, ওই পাশে তিনটে খালি চেয়ার ছিল, ওই পাশে হয়ে গেছে এখন দুইটা খালি চেয়ার। তার মানে একটা স্টুডেন্ট ওই পাশে চলে যাওয়ার কারণে ওই পাশের একটা খালি চেয়ার কিন্তু এ পাশে চলে এসেছে। একটা স্টুডেন্ট, এখানে কিন্তু স্টুডেন্ট চেয়ার নিয়ে আসে না, চেয়ার নিয়ে যায় নাই, ঠিক না, অথবা চেয়ার উঠে আসে না, কিন্তু একটা ইলেকট্রন, একটা স্টুডেন্ট জাস্ট এপাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে চলে যাওয়ার কারণে ও পাশের একটা খালি চেয়ার কিন্তু এপাশে চলে আসছে। আগে এপাশে খালি চেয়ার ছিল একটা, এখন খালি চেয়ার দুইটা, আগে ও পাশে খালি চেয়ার ছিল তিনটা, এখন কিন্তু দুইটা। তার মানে হচ্ছে এখান থেকে তুমি উপলব্ধি করতে পারবে যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে, মানে ইলেকট্রন যেখান থেকে আসে সেখানে প্রোটনের আধিক্য বেড়ে যায়, আর ইলেকট্রন যে পাশে যায় সে পাশে প্রোটনের আধিক্য কমে যায়। এভাবে আমরা ধরে নিতে পারি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় প্রোটন তার বিপরীত দিকে প্রবাহিত, যেটা এখান থেকে দেখলাম, স্টুডেন্ট চলে গেছে ওই পাশে, খালি চেয়ার চলে আসছে এই পাশে, ঠিক আছে। এভাবে যদি আমরা ধরে নিই আপেক্ষিকভাবে, তাহলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে, এতে গাণিতিক সমস্যা, গাণিতিক হিসাব নিকাশেও কোনো সমস্যা হয় না। সুতরাং আমরা এখান থেকে বুঝলাম যে তড়িৎ প্রবাহের প্রথাগত বা প্রচলিত দিক হচ্ছে যে ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর তড়িৎ প্রবাহের প্রকৃত দিক কি? প্রকৃত দিক হচ্ছে ইলেকট্রনের প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের প্রকৃত দিক হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিক, এটা প্রকৃত দিক, ঠিক আছে। আর প্রথাগত দিক, প্রচলিত দিক, কনভেনশনাল ডিরেকশন, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে সংক্ষিপ্ত এই লেকচারে আজকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার কারণ এবং দিক সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা করলাম। পরবর্তীতে এই চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি অত্যন্ত সংক্ষিপ্ত এবং সহজ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করব প্রতি পর্বেই সংক্ষিপ্ত এবং সহজ কিছু বেসিক টাইপের গাণিতিক সমস্যার সমাধান করা, কারণ আসলে সৃজনশীল প্রশ্নগুলোতে তুমি কতটা দক্ষ হবে তা কিন্তু আসলে প্রয়োগমূলক বা বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর উপর নির্ভর করে। এবং আমি সাধারণত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যখন সলভ করা শুরু করি তখন জিরো পাওয়ার থেকে শুরু করি, ঠিক আছে। তাহলে আজকে আমি একটা জিরো পাওয়ারের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকবে, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। ওকে, আমি প্রথমে অঙ্কটি পড়ে শোনাচ্ছি। দেখো এখানে কি আছে, দেখো কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি মিনিটে 10⁷ সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্যকার প্রবাহ মাত্রা কত? আমি আবার পড়ে শোনাচ্ছি। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি মিনিটে 10⁷ সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্যকার প্রবাহ মাত্রা কত? ওকে, তাহলে আসো আমরা খুব দ্রুত এটি সমাধান করে ফেলি, খুব সহজ সমস্যা। ওকে ফাইন, আসো কি দেয়া আছে। এখানে আমরা জানি যে প্রতিটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, তাহলে E = 1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মাইনাস ব্যবহার করা হয় না, এখানে চার্জের মান ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কারণ এখানে তড়িৎ প্রবাহের মান বের করব আমরা। আর বিশেষ একটা ব্যাপার হচ্ছে যে এখানে তোমরা অবশ্যই জেনেছো আমার এই আজকের লেকচার থেকে যে আসলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় পজিটিভ চার্জ তার বিপরীত দিকে প্রবাহিত হয় বলে আমরা ধরে নিতে পারি, আর পজিটিভ চার্জের প্রবাহের দিককেই তড়িৎ প্রবাহের দিক বলা হয়। সুতরাং আমরা এটাকে পজিটিভ ভেবে করব। ওকে, তাহলে ইলেকট্রনের চার্জ E = 1.6 × 10⁻⁻19 কুলম্ব, আর ইলেকট্রন সংখ্যা n = 10⁷। ওকে, সুতরাং মোট চার্জের পরিমাণ Q = NE। n এর মান বসাও, E এর মান বসাও, তাহলে কত হয় দেখো, গুণ করে দিলে হয় 1.6 × 10⁻12 কুলম্ব। ওকে, প্রবাহ মাত্রা I = what? ওকে, খুব সহজ ম্যাথমেটিক্যাল প্রশ্ন। আমরা জানি I = Q/T। ওকে, এখানে Q এর মান বসাও, Q এর মান কত, 1.6 × 10⁻12 বাই T এর মান কত, T এর মান দেখো ওখানে আছে, T এর মান আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওকে, ডিভাইড করো, তাহলে কত হয়, ক্যালকুলেটর অবশ্যই ক্যালকুলেটর টিপো, এটা হয় 2.67 × 10⁻14 -14 2.67 × 10⁻14
এম্পিয়ার। ওকে, প্রবাহ মাত্রার একক এম্পিয়ার, তোমরা সবাই জানো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের এই সংক্ষিপ্ত পর্বে আমরা তড়িৎ প্রবাহের কারণ ও দিক নিয়ে আলোচনা করেছি এবং অত্যন্ত সহজ একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার টপিকস নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যার সমাধান করব। ওকে, আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you all. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি চলতরিত অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। চলতরিত অধ্যায়ের দ্বিতীয় পর্বে আমি বিভব পার্থক্য, তড়িৎচলক শক্তি এবং ওহমের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।